হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত আমরা ক্লাস 12 কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাশন করছিলাম। এর পূর্বে আমরা 5টা লেকচারে অনেকটা পোর্শনই এগিয়ে নিয়ে গেছি কোয়ান্টাম তত্ত্বের। আজকের সেশন থেকে আবারও আমরা কোয়ান্টাম তত্ত্বকে ধীরে 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 এগিয়ে নিয়ে যাব এবং পুরো কোয়ান্টাম তত্ত্বকে ধীরে ধীরে কমপ্লিট করার চেষ্টা করব। মূলত এর পূর্বের সেশনগুলিতে আমরা কি কি দেখেছি সেইটা নিয়েই প্রথমে একটু ডিসকাশন করে নিই। মূলত আজকের সেশনটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের লেকচার নম্বর 6। এর আগে আমরা 5টা লেকচার ডিসকাশন করেছি, সেটা তোমাদের আমি একটু আগেই বললাম। এই 5টা লেকচারে আমরা কি কি করেছিলাম সেটা নিয়ে একটু ডিসকাশন করে নিচ্ছি। সেটা হচ্ছে এটাই যে ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম থিওরি, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের সূচনাটা কিভাবে হয়েছিল। কোয়ান্টাম তত্ত্বের সূচনার কথা বলতে গিয়ে আমরা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড বা আণুবীক্ষণিক জগৎ নিয়ে বলেছিলাম, কারণ পরমাণু আভ্যন্তরীণ বিষয় সম্বন্ধিত জিনিস কোয়ান্টাম তত্ত্বের মধ্যে রয়েছে। তাই কোয়ান্টাম তত্ত্বের ডিসকাশনের সূচনার সময়ই আমি বলেছিলাম যে আমরা এই কোয়ান্টাম তত্ত্বের মধ্যে মূলত মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড নিয়ে ডিসকাশন করব। তারপরে কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কিরকম ধরনের সমস্ত অবাস্তবিক জিনিস হয়ে থাকে, যদিও তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে, কিন্তু বাস্তব চোখ দিয়ে বা বাস্তব জগতের সাপেক্ষে যদি আমরা দেখি, কোয়ান্টাম তত্ত্বের মধ্যে অনেক অবাস্তবিক জিনিস ঘটে। তারই একটা এক্সাম্পল দিতে গিয়ে আমি বলেছিলাম কোয়ান্টাম টানেলিং। বাট এটা তোমাদের এই কোয়ান্টাম টানেলিং, এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, এটা হায়ার স্টাডিজে রয়েছে। কেবলমাত্র কোয়ান্টাম তত্ত্বের সূচনার সময় তোমাদের মধ্যে যাতে এই কোয়ান্টাম থিওরি নিয়ে বা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটা খুব আনন্দময় পরিবেশের বা মনোভাবের সৃষ্টি হয়, তার জন্য আমি এই কথাটুকু বলেছিলাম। এরপরে আমি কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টাম বলতে কি বোঝায় তা নিয়ে ডিসকাশন করেছিলাম এবং তার রিলেটেড অনেক এক্সাম্পলও দিয়েছিলাম। এর পরবর্তী সময়ে আমরা ওই কোয়ান্টাম তত্ত্বের মধ্যেকার কিভাবে কোয়ান্টাম তত্ত্বের জন্মটা হলো, অর্থাৎ কিভাবে কোয়ান্টাম তত্ত্ব এলো তা নিয়েও ডিসকাশন করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ম্যাক্স প্ল্যাঙ্ক এক্সপেরিমেন্ট করছিলেন ব্ল্যাক বডি রেডিয়েশন, সেইখান থেকেই কোয়ান্টাম তত্ত্ব এসেছে এবং সেখান থেকেই আমরা সমস্ত কিছু ধীরে 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 কোয়ান্টাম তত্ত্বের জিনিসগুলো জানতে পেরেছি। এর পরবর্তী সময়ে আমরা ডিসকাশন করছিলাম কোয়ান্টাম তত্ত্বের মধ্যেকার একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রনের ধর্ম। কারণ ইলেকট্রনের ধর্ম জিনিসটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু কোয়ান্টাম তত্ত্বে ইলেকট্রনের ধর্মাবলীকে কাজে লাগিয়ে একটা নতুন কনসেপ্টের জন্ম দেওয়া হয়েছিল এবং তা নিয়েও আমরা বলেছিলাম এর আগে। কিন্তু সেইগুলো ডিসকাশন করার পূর্বে আমরা ইলেকট্রনের ধর্মাবলী নিয়ে ডিসকাশন করেছিলাম, যার মধ্যে মূলত ইলেকট্রনের চার্জ কি হয়, ইলেকট্রন কি ধরনের পার্টিকেল। সেইখান থেকে আমরা এসেছিলাম যে ইলেকট্রনের চার্জের পূর্ণসংখ্যার সরল গুণিতকেই সমস্ত ধরনের পার্টিকেলের চার্জ থাকে। সেইখান থেকেই আমরা কোয়ান্টাইজড রাশি বা কোয়ান্টাইজড কোয়ান্টিটি রিলেটেড টার্মটাকে ইন্ট্রোডিউস করেছিলাম বা কোয়ান্টাইজড রাশি রিলেটেড যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেগুলোকে বুঝিয়েছিলাম। এর পরবর্তী সময়ে আমরা আদি কণা বা মৌলিক কণা বা এলিমেন্টারি পার্টিকেল নিয়ে ডিসকাশন করছিলাম, যার মধ্যে মূলত আমরা জানি প্রোটন এবং নিউট্রন, এগুলো হচ্ছে আদি কণা বা মৌলিক কণা। ইলেকট্রনকে বলা চলে না। প্রোটন এবং নিউট্রন হচ্ছে পরমাণুর আদি কণা বা এলিমেন্টারি পার্টিকেল। এবার এই প্রোটন এবং নিউট্রনই আদি কণা, এটা আমরা অনেক ছোটবেলা থেকেই জেনে এসেছি, অনেক নিচু ক্লাস থেকেই জেনে এসেছি এবং এটাও জেনে এসেছিলাম নিচু ক্লাসে যে প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কিছুই পাওয়া যায় না। কিন্তু অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ছাড়া আদি কণা হিসাবে আমরা কোনো কিছুই ভাবতাম না, কিন্তু কথাটা ঠিক নয়। প্রোটন এবং নিউট্রনের থেকেও আদি কণা রয়েছে, অর্থাৎ এগুলোকে ভাঙলেও আমরা কিন্তু আরো পার্টিকেল পাই, বাট সেই রিলেটেড কনসেপ্টগুলো হায়ার স্টাডিজে রয়েছে পার্টিকেল ফিজিক্সের মধ্যে। তবুও তোমাদের আমি একটু বলেছিলাম যে প্রোটন এবং নিউট্রন থেকে আমরা কোয়ার্ক পাই, যেই কোয়ার্কের টার্মগুলো রয়েছে 5 ধরনের কোয়ার্কের কথা তোমাদের আমি বলেছিলাম। এটা হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, বটম কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক। এই কোয়ার্কগুলো একা একা থাকতে পারে না, এগুলো সবসময় মিলেমিশে থাকে। অর্থাৎ আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক মিলেমিশে থাকতে পারে, অর্থাৎ আপ আপ ডাউন এই তিনটে মিলেমিশেই কিন্তু তৈরি হয় একটা প্রোটন, যেটা তোমাদের আমি এখানে বলেছিলাম। এগুলো কেবলমাত্র একটু জানার জন্যই জেনে রাখো, এগুলো আছে তত নেই। কেবলমাত্র যে পরমাণুর আদি কণা বা এলিমেন্টারি পার্টিকেল হিসাবে যদি বলা থাকে, তাহলে সেখানে আমাদের কিন্তু কোয়ার্ক হিসাবেই দেখাতে হবে। এবং এই রিলেটেড আমি একটা কোশ্চেনের কথাও বলেছিলাম এর আগের সেশনে, অর্থাৎ ফার্স্ট লেকচারে, লেকচার নম্বর 1।
সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। এর পরবর্তী সময়ে আমরা কি দেখেছিলাম, রেস্ট মাস বা স্থির ভর কার, ইলেকট্রনের, সেই রিলেটেড কনসেপ্ট নিয়েও আমি ডিসকাশন করেছিলাম। এর পরবর্তী সময়ে স্থির ভর রিলেটেড যত কিছু জিনিসপত্র থাকে সমস্ত কিছু জিনিস নিয়ে ডিটেলড ওয়েতে ডিসকাশন করেছিলাম, এবং সেখান থেকে আমি কথাও বলেছিলাম যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকেও কিন্তু এই রেস্ট মাস জিনিসটা নির্ভর করে বা রেস্ট মাসের কনসেপ্টটা লিঙ্কড রয়েছে, তাও আমি বলেছিলাম। এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং তোমাদের ভালোভাবে জানতে হবে, তাই আমি আগের লেকচারগুলোতে ডিটেলড ওয়েতে বলে এসেছি, এখন আর বলছি না, কারণ আজকের লেকচারে আমরা কোয়ান্টাম তত্ত্বের আরো গভীরে ঢুকবো এবং আরো ভালোভাবে সেগুলো এগিয়ে নিয়ে যাব, তাই এগুলো আর বলছি না, এগুলো আগেই বলা রয়েছে। এর পরবর্তী সময়ে আমরা ইলেকট্রনের স্থিরভর দেখেছিলাম, এরপরে আমরা দেখেছিলাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের গতিশক্তি, তার রিলেটেড আমরা ইলেকট্রন ভোল্ট কনসেপ্টটা, অর্থাৎ একটা ইলেকট্রন এবং 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে থেকে যদি যায় সেইখান থেকে আমরা 1 ইলেকট্রন ভোল্টের কনসেপ্ট দিয়েছিলাম। 1 ইলেকট্রন ভোল্ট যেটা সমান হয় 1.6 × 10⁻⁹ জুল। এইখান থেকে আমি বলেছিলাম, কিভাবে বলেছিলাম না 1 কুলম ইন্টু 1 ভোল্ট, সেইখান থেকে কুলম ভোল্টে জুল হয়েছিল। ওকে ওকে এর পরবর্তী সময় আমরা কি দেখেছিলাম, এর পরবর্তী সময় আমরা দেখেছিলাম এই ইলেকট্রনের গতিশক্তি রিলেটেড একটা প্রবলেমকে ডিসকাশন করেছিলাম, যেই প্রবলেমটা তোমরা যেই বই ফলো করো না করো সেই বইতে একটা এক্সাম্পলে ছিল, কারণ আমি কেবলমাত্র ইলেকট্রনের গতিশক্তি রিলেটেড কনসেপ্টটাকে ভালো করে বোঝানোর জন্য এই প্রবলেমটাকে নিয়েছিলাম। এর পরবর্তী সময়ে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের স্টার্টিং পোর্শন বা ফটো ইলেকট্রিক ইফেক্ট কিভাবে সূচনা হলো, ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারলাম তা নিয়ে ডিসকাশন করতে শুরু করেছিলাম এবং সেটাকেও ভালো করে ডিসকাশন করেছিলাম। এরপরে আমরা লেনার্ডের পরীক্ষা বা লেনার্ড এক্সপেরিমেন্ট, যেই এক্সপেরিমেন্ট থেকে মূলত ফটো ইলেকট্রিক এফেক্ট বলে কোনো জিনিস হয় বা আলোক তড়িৎ ক্রিয়া বলে কোনো জিনিস ঘটে সেইটার সম্বন্ধে ধারণা পেয়েছিলাম, এবং ফটো ইলেকট্রিক ইফেক্টে কোন পার্টিকেল বেরোচ্ছে সেই সম্বন্ধে আমরা ধারণা পেয়েছিলাম এই লেনার্ডের পরীক্ষা বা লেনার্ড এক্সপেরিমেন্ট। এটাও তোমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু এখান থেকে তেমন কোশ্চেন পড়ার বা আসার বোর্ড এক্সামের ক্ষেত্রে ওটা কোনো চান্স নেই, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নিট এবং জয়েন্ট এন্ট্রান্স, সেটা WBJEE হতে পারে বা জয়েন্ট এন্ট্রান্স মেন হতে পারে, অর্থাৎ জেইই মেন হতে পারে, সেই এক্সামের ক্ষেত্রে এই লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে কিন্তু প্রবলেম পড়ে। ওকে এরপরে এই লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে আমরা কি রেজাল্ট পেয়েছিলাম সেটা নিয়েও ডিসকাশন করেছিলাম, এবং ফাইনালি আমরা জানতে পেরেছিলাম যে ওই ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে যে ঋণাত্মক তড়িদাহিত কণাটা বেরোচ্ছিল সেই ঋণাত্মক তড়িদাহিত কণাটাকে আমরা সাধারণত ইলেকট্রন বলে বুঝতে পেরেছিলাম, কারণ আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন এই লেনার্ড এক্সপেরিমেন্টের বিভিন্ন প্রসেস দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে Q/m এর মান, অর্থাৎ যেই পার্টিকেলটা লেনার্ড এক্সপেরিমেন্টে বেরিয়েছিল তার চার্জ আপন মাসের ভ্যালু যেটা আমরা পেয়েছিলাম সেটা ইলেকট্রনের চার্জ আপন মাসের ভ্যালুর সাথে ইকুয়াল হচ্ছিল, তার থেকেই আমরা বুঝতে পেরেছি থেকে ইলেকট্রিক পার্টিটা বেরোচ্ছে, এবং আগেই আমরা জেনেছিলাম যে ওটা ঋণাত্মক তড়িদাহিত, তাই বুঝতে আর কোনো অসুবিধা থাকলো না যে ফটো ইলেকট্রিক ইফেক্টে যে পার্টিকেলটা বেরোচ্ছিল এবং যেই পার্টিকেলটাকে লেনার্ড এক্সপেরিমেন্টে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডিফ্লেক্ট করানো হচ্ছিল সেই পার্টিকেলটা আসলে আর কিছুই নয়, একটা ইলেকট্রন বা ইলেকট্রনের স্রোত। ওকে ওকে এতদূর পর্যন্ত আমরা এর আগের সেশনগুলোতে ডিসকাশন করেছি, আজকের সেশনে আমরা এর পরবর্তী অংশ নিয়ে ডিসকাশন শুরু করছি। আজকের সেশনে আমরা মূলত আগে যা পড়েছিলাম সেইখান থেকে একটু জিনিসকে বলে নিয়ে তারপরে আমরা নতুন টার্মে চলে আসব, যেটা হচ্ছে কার্য অপেক্ষ। আগে কি পড়েছিলাম, আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বা ফটো ইলেকট্রিক ইমিশন। এই ফটো ইলেকট্রিক ইমিশন কাকে বলে বা এর সংজ্ঞা কি সেটা আমি লিখছি না, যে কোনো বই ধরে তোমরা পড়ছো বা যে কোনো বইকেই তোমরা ফলো করছো সেখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, এবং কোনো সময়ের জন্যই কোনো এক্সামেতেই এই আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞা অন্তত আসবে না। এইখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, বিভিন্ন ধরনের গ্রাফ আসবে, বিভিন্ন ধরনের কনসেপচুয়াল কোশ্চেন আসবে, কিন্তু এর সংজ্ঞা আসবে না, তাই আমি সংজ্ঞাও লিখছি না কোনো। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু বলে নিচ্ছি। কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বা উপযুক্ত ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের যদি আমরা আলো ফেলি বা আলো ফেলা হয় তার থেকে, অর্থাৎ ওই যে ধাতব পৃষ্ঠটা ছিল ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, এই ঘটনাটাকে সাধারণত আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা
আলোক তড়িৎ নিঃসরণ বা ফটো ইলেকট্রিক এমিশন বলে থাকি। অর্থাৎ আমি এর আগেও বুঝিয়েছি, তবুও যদি আমরা একটু দেখিয়ে দিই ছবির সাহায্যে, তাহলে ঘটনাটা কিরকম। ধরে নাও আমাদের কাছে একটা এরকম ধাতব পাত রয়েছে বা ধাতব প্লেট রয়েছে, যেই ধাতব প্লেটের উপর কি পড়ছে, আলো এসে পড়ছে একবর্ণী, অর্থাৎ একবর্ণী আলো এসে পড়ছে। ধরে নাও এইরকম ভাবে এই ধাতব প্লেটের উপর একবর্ণী আলো এসে পড়ছে। এইভাবে একবর্ণী আলো এসে পড়ছে। এই একবর্ণী যে আলো এসে পড়ছে, এই একবর্ণী আলো, অর্থাৎ এই আলোর মধ্যে একটা বর্ণ রয়েছে, এটা ইউভি রেও হতে পারে, আবার অনেকগুলো বর্ণের আলোর মিশ্রণও হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। কেবলমাত্র এমন ধরনেরই আলো ফেলাতে হবে, এমন ফ্রিকোয়েন্সি বা এমন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলাতে হবে যাতে করে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বাইরে বেরোয়। সেই ধরনের একটা আলোক রশ্মি ফেলা হয়েছে। ধরে নাও আমি এখানে ইউভি রে ফেলাচ্ছি। এখানে আমি কি রে ফেলাচ্ছি? ইউভি রে, ইউভি রে এইখানে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি আমি এখানে ফেলাচ্ছি। এর ফলে কি হলো না, এই ধাতব পৃষ্ঠ থেকে, এই ধাতব পৃষ্ঠ যেটা ছিল, এই ধাতব পৃষ্ঠের মধ্যেকার বিভিন্ন, এই ধাতুর বিভিন্ন অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের মধ্যে বিভিন্ন অ্যাটম রয়েছে। অর্থাৎ আমি এইটা কেন বলছি এই ধাতুর মধ্যে বিভিন্ন অ্যাটম, ধরে নাও এইটা হচ্ছে সোডিয়ামের কোনো একটা ধাতব প্লেট বা অন্য কোনো একটা মেটেরিয়ালের ধাতব প্লেট। সেই ধাতব প্লেটের মধ্যে ওই ধাতুর অসংখ্য পরমাণু রয়েছে, অর্থাৎ অ্যাটম রয়েছে। ওই অসংখ্য পরমাণুর মধ্যে অসংখ্য ইলেকট্রন রয়েছে, কারণ ওর পরমাণুর ভেতরে বাইরের কক্ষগুলিতে আমাদের কি ঘুরছে, অর্থাৎ বহিস্থ কক্ষে ইলেকট্রন ঘুরছে এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন রয়েছে। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ায় প্রোটন নিউট্রনের কোনো কাজ নেই, কেবলমাত্র ইলেকট্রন রিলেটেড কাজ। অর্থাৎ ওই ইলেকট্রন যে পরমাণুর মধ্যে ছিল, ওইগুলো কি হচ্ছে না, এই ইউভি রে যেটা পড়ছিল বা একবর্ণী যে আলো পড়ছিল, সেই আলোক রশ্মি থেকে এনার্জি নিচ্ছে এবং বাইরে বেরোচ্ছে। ধরে নাও এর মধ্যেকার আমি একটা ইলেকট্রনকে দেখাচ্ছি, এইখানে একটা ইলেকট্রন রয়েছে যেটা কি করলো না, এই আলো পড়ার ফলে এটা বাইরের দিকে বেরোচ্ছে, অর্থাৎ ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে। আমি একটা দেখাচ্ছি তার মানে যে একটাই বেরোয় এরকম কোনো মানে নেই, অসংখ্য বেরোয়, একটা ইলেকট্রন বেরোচ্ছে। অর্থাৎ ইউভি রে ফেলানো হলো, তার ফলে কি হলো, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বাইরের দিকে বেরোচ্ছে। এবার এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, এই ইলেকট্রনটাকে আমরা সাধারণত কি বলে থাকি? এই ইলেকট্রনটাকে আমরা বলে থাকি আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা কি বলি? আলোক ইলেকট্রন, আলোক ইলেকট্রন, আলোক ইলেকট্রন, আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন, আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন, ফটো, ফটো ইলেকট্রন, ইলেকট্রন, আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন। ওকে, ওকে। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি, আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনগুলিকে আমরা কি বলে থাকি? আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন। এবার এই যে ইলেকট্রনের বেরোচ্ছে, অসংখ্য পরিমাণ ইলেকট্রন বেরোচ্ছে, এই ইলেকট্রনটাকে যদি আমরা একটা ফ্লো এর আকারে রাখতে পারি, তাহলে ইলেকট্রনের ফ্লো যদি হয়, সেখান থেকে আমরা কি পেয়ে থাকি? আমরা তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। অর্থাৎ উপযুক্ত ব্যবস্থার সাহায্যে যদি আমরা এই ফটো ইলেকট্রনের একমুখী স্রোত তৈরি করতে পারি বা ওয়ান ডাইরেকশনাল ফ্লো যদি তৈরি করতে পারি, তাহলে সেইখান থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাবো বা যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, সেই তড়িৎ প্রবাহকে আমরা কি বলে থাকি? আলোক তড়িৎ প্রবাহ বা ফটো কারেন্ট, বা আমরা বলতে পারি ফটো ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ আমি কি বলতে চাইছি, ধরো এই যে ফটো ইলেকট্রন গুলো বেরোচ্ছে, কোনো একটা অ্যাপারেটাসের সাহায্যে বা কোনো যন্ত্রাদির সাহায্যে বা কোনো ব্যবস্থার সাহায্যে এই ইলেকট্রন যেগুলো ফ্লো হয়ে বেরোচ্ছিল বা ইলেকট্রন যেগুলো বেরোচ্ছিল, সেগুলোকে একটা নির্দিষ্ট ডাইরেকশনেই ফ্লো করা হচ্ছে। ধরো ইলেকট্রনটা বেরোচ্ছে, এমন কিছু ব্যবস্থার সৃষ্টি করলাম যার ফলে ইলেকট্রনটা বেরোনোর পর অন্য কোনো দিকে না গিয়ে কেবলমাত্র এই দিকে যাচ্ছে। ধরে নাও এইরকম অসংখ্য ইলেকট্রন বেরোনোর পর একটা নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছে। যদি এইরকম ইলেকট্রনগুলো পরপর একটা নির্দিষ্ট ডাইরেকশনে যেতে থাকে, তাহলে আমরা সেখান থেকে কি পাবো? ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়। অর্থাৎ অপোজিট ডাইরেকশনে,
অর্থাৎ অপোজিট ডাইরেকশনে ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট ডাইরেকশন অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ যেদিকে হচ্ছে তার উল্টো দিকে এই দিকে কি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রনের 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 প্রবাহ ইলেকট্রনের প্রবাহ এই ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকে অর্থাৎ অপোজিট ডাইরেকশনে কি হবে তড়িৎ প্রবাহ হবে অর্থাৎ কারেন্ট ফ্লো করবে কারেন্ট 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 ফ্লো করবে যদি আমরা উপযুক্ত ব্যবস্থার সাহায্যে একটা নির্দিষ্ট ডাইরেকশনে বা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহ করতে পারি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে না ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখে বা উল্টো দিকে কি হবে কারেন্ট ফ্লো করবে বা তড়িৎ প্রবাহ ঘটবে তড়িৎ প্রবাহ ঘটবে তড়িৎ প্রবাহ ঘটবে এবার সেটা কিভাবে করব কি ধরনের ব্যবস্থা করব তা নিয়ে আমরা ডিসকাশন করব কিছুক্ষণ পরে আগে আমরা এইটুকু জিনিস সম্বন্ধে বুঝতে পেরেছি কিনা ভালো করে দেখে নিই আমরা এটা জানতাম আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ কি সেইখান থেকে যে ইলেকট্রনটা বেরোয় সেটাকে আমরা কি বলি আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন এবার এই ইলেকট্রনগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট অভিমুখে চালনা করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে ইলেকট্রনের প্রবাহ ঘটবে এবার ইলেকট্রনের প্রবাহ যদি একটা নির্দিষ্ট ডাইরেকশনে হয় তাহলে তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো ঘটবে বা তড়িৎ প্রবাহ ঘটবে এটা আমরা বুঝতে পেরেছি আশা করি এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার ওকে ওকে এরপরে আমরা এবার কি করে কারেন্ট ফ্লো ঘটবে সেটা আমরা জানবো আগে আমরা এই কার্য অপেক্ষক বলে নতুন টার্মটা সম্বন্ধে জানবো আরো কিছুটা জিনিস ডিটেলড ওয়েতে জানবো তারপরে কিভাবে একটা নির্দিষ্ট ডাইরেকশনে কারেন্টের ফ্লো করা যাবে বা কিভাবে একটা নির্দিষ্ট ডাইরেকশনে আমরা কারেন্টের ফ্লো পাবো অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ ঘটাবো সেটা নিয়ে আমরা ডিসকাশন করব সেই কি ব্যবস্থাটা ইউজ করা হবে যার জন্য আমরা তড়িৎ প্রবাহ পাবো সেটা নিয়ে আমরা ডিসকাশন করব তা নিয়ে চিন্তা করার দরকার নেই একটু ধৈর্য ধরো আমরা ডিসকাশন করব ওকে এরপরে আমরা একটা নতুন নতুন জিনিস নিয়ে ডিসকাশন করব যেটা হচ্ছে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন এই ওয়ার্ক ফাংশন জিনিসটা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কার্য অপেক্ষকটা কি যদি আমি একটু সংজ্ঞা আকারে বলি বা একটা ডেফিনেশন আকারে বলি তাহলে এরকম হয় একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি পেলে বা অর্জন করলে ধাতু পৃষ্ঠকে অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারে তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হয় অর্থাৎ ধরো এই উপরের যে এক্সাম্পলটা ছিল এই এক্সাম্পলটা দিয়েই বোঝাচ্ছি ধরো এই যে আলো এসে পড়ছিল এই আলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি পায় আমি আবারও ধরো এই ছবিটাকে আঁকছি এইখানে যাতে করে ভালো করে বুঝতে পারো ধরো এইরকম আমাদের কাছে একটা ধাতু পৃষ্ঠ ছিল এবার দেখো এই ধাতু পৃষ্ঠের উপর আমাদের একবর্ণী আলোক রশ্মি বা আমরা ধরে নিলাম ইউভি রে এসে পড়ছে এইরকম ভাবে ইউভি রে এসে পড়ছে এবার কি করা হলো এই আলোক রশ্মি যে কোনো ফ্রিকোয়েন্সি বা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এসে পড়লেই কি ফটো ইলেকট্রন বেরোবে না বেরোবে না সেটা তোমাদের আগেই বলেছি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি যদি এসে পড়ে ধরে নাও আমরা প্রথমে কম ফ্রিকোয়েন্সির একটা আলোক রশ্মিকে যেটা একবর্ণী আলোক রশ্মি সেটাকে আমরা ফেলালাম বর্ণী আলোক রশ্মি একবর্ণী এটাকে ধরো আমরা এই ধাতব প্লেটের উপর ফেলিয়েছি এই যে ধাতব প্লেটটা ছিল এই ধাতব প্লেটের উপর এই যে ধাতব প্লেটটা ছিল এই ধাতব প্লেটের উপর আমরা এই একবর্ণী আলোটাকে ফেলিয়েছি খুব কম ফ্রিকোয়েন্সির অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু তখন বেশি খুব কম ফ্রিকোয়েন্সির আমরা ফ্রিকোয়েন্সি নিয়েই বলছি অর্থাৎ কম্পাঙ্ক নিয়েই কিন্তু তুলনা করছি কম ফ্রিকোয়েন্সির আমরা খুব কম ফ্রিকোয়েন্সির আমরা কি করছি কম বলতে ডাউনওয়ার্ড ডাইরেকশন দিয়ে বোঝাচ্ছি বা নিচের দিকে কম ফ্রিকোয়েন্সির একবর্ণী আলো ফেলিয়েছি দেখা গেল এই ধাতব প্লেট থেকে কোনো ইলেকট্রন বেরোচ্ছে না ওকে অর্থাৎ এর থেকে যদি কম দিচ্ছিলাম আরো যদি কম দিই তাহলে কি বেরোবে কোনো মতেই বেরোবে না তাও আমরা দেখলাম আরো কম দিলাম তাও বেরোচ্ছে না তাহলে আমরা বুঝলাম যে কম দিলে অর্থাৎ কম ফ্রিকোয়েন্সির আলোক রশ্মি যদি আমরা ফেলাই তাহলে সেক্ষেত্রে ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন বেরোচ্ছে না এরপরে আমরা কি করলাম ফ্রিকোয়েন্সিটাকে একটু
বা কম্পাঙ্কটাকে একটু বাড়ালাম, একটু বাড়িয়েছি, যেই একটু বাড়ালাম সেক্ষেত্রেও দেখছি পাচ্ছি না, আরো একটু বাড়ালাম, সেক্ষেত্রেও দেখছি কোনো ফটো ইলেকট্রন বেরোচ্ছে না। এবার অনেকটা বেশি পরিমাণ বাড়িয়ে যেই দিলাম বা ধীরে 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 বাড়াতে বাড়াতে একটা জায়গায় আমরা দেখতে পেলাম কম পরিমাণ বাড়াচ্ছিলাম, তারপরে আরেকটু বাড়াচ্ছিলাম, তারপরে আরেকটু যেই বাড়িয়ে দিলাম, দেখা গেল কিছু পরিমাণ ইলেকট্রন বেরোতে শুরু করছে। অর্থাৎ এই যে যেটার নিচে ডবল দাগ দেওয়া ছিল, যে ন্যূনতম ফ্রিকোয়েন্সিতে বা যে ন্যূনতম ফ্রিকোয়েন্সি দেওয়া মানে কি আলো, এই যে একবর্ণী আলো এসে পড়ছিল তার ফ্রিকোয়েন্সি এই ধাতব প্লেটে এসে পড়ার মানে কি? ফ্রিকোয়েন্সি কথার অর্থ কি আমরা যদি একটু অন্যভাবে দেখি, আমরা কি জানি E ইকুয়াল টু এইচ নিউ, এটা আমরা সবাই জানি। এবার দেখো যদি একটা ফ্রিকোয়েন্সির আলো এসে পড়ে তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি কিন্তু ধাতব প্লেটের উপরে পড়ছে। অর্থাৎ একটা ন্যূনতম ফ্রিকোয়েন্সির যদি আলো এসে পড়ে তাহলে আমরা এটা বলতে পারি একটা ন্যূনতম এনার্জির আলো এসে পড়ার পর থেকেই ফটো ইলেকট্রনটা বেরোতে শুরু করছিল। তার জন্যই আমি সংজ্ঞার সময় বলেছিলাম একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারে। ধরে নাও আমি এখানে যে ফ্রিকোয়েন্সিটা এসে পড়ছে সেটাকে আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ওই বাড়াতে 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 একটা জায়গায় পৌঁছেছিলাম, সেই ফ্রিকোয়েন্সিটা ধরে নাও সেই ফ্রিকোয়েন্সিটাকে আমি নিউ নট অর্থাৎ নিউ জিরো দিয়ে ডিনোট করলাম। এই ফ্রিকোয়েন্সি যেই এসে পড়লো এর মধ্যেকার এই ধাতব প্লেটের মধ্যেকার ধরে নাও এইখানে একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা কি করলো এই ফ্রিকোয়েন্সি আসার পরেই ওই এনার্জিটাকে ওই ফ্রিকোয়েন্সি এসে পড়ার মানে কি ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ এইচ নিউ নট এসে পড়েছে বা এইচ নিউ জিরো এসে পড়েছে। যদি আমরা এর এনার্জি দেখাই, এই আলোটার এনার্জি দেখাই, তাহলে আমরা কি নিউ নট বা নিউ জিরো ফ্রিকোয়েন্সি, তাহলে এর এনার্জি কত হয়ে যাবে ই ইকুয়াল টু এইচ নিউ জিরো। এই এনার্জি যেই এসে পড়লো এই ইলেকট্রনটা কি করলো এই পুরো এনার্জিটাকে নিজের মধ্যে নিয়ে নিল। এই যে ইলেকট্রনটা এইখানে এই কি করলো না এই এনার্জিটাকে শোষণ করে নিল বা অ্যাবজর্ব করে নিল। অ্যাবজর্ব করে নেওয়ার ফলে সে কি করলো না একটা শক্তি পেল, যেই শক্তির দ্বারা কি করবে না ধাতব পৃষ্ঠের বন্ধনী থেকে নিজেকে বা বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারলো। যেই ছাড়াতে পারলো সে কি করলো না এই ধাতব পৃষ্ঠে সে আর থাকবে না, সে বাইরের দিকে বেরিয়ে যাবে, অর্থাৎ এইখান থেকে বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার দেখো যেই পরিমাণ এনার্জিটা এসে পড়ছিল পুরো এনার্জিটা এইচ নিউ নটটা সে অ্যাবজর্ব করেছে। যদি এই পুরো এনার্জিটাই ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে আসতে, ধরে নাও একজন মানুষের কোনো একটা খাওয়ার কেনার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে তার দরকার ধরো 10 টাকা। এবার তুমি ধরে নাও 9 টাকা তাকে দিলে বা তাকে 10 টাকাই দিলে, তার দরকার 10 টাকা। আমি কি বললাম কোনো একটা ব্যক্তি দোকানে গিয়েছে, ধরে নাও তোমাদের ভাই বা দাদা যেই রয়েছে সে দোকানে গেছে, বাড়ি থেকে তোমাদের বাবা মার মধ্যে যে কেউ কোনো একটা জিনিস কিনতে পাঠিয়েছে, সেই জিনিসটা কিনতে টোটাল যে পরিমাণ টাকাটা লাগবে তোমার বাড়ির বাবা মা জানে যে 10 টাকা টোটাল লাগবে, কিন্তু অনেকটা দূরে গিয়ে দোকান অত দূরে গিয়ে আনতে গেছে, নিশ্চিত দাদা বা ভাই তোমাদের যেই হোক বা তোমরা নিজেরাও যেই হোক তাকে কিছু খাওয়ার জন্য কিছু লজেন্স খাওয়ার জন্য কিছু টাকা দিতে হবে। যদি ধরো 10 টাকাই তাকে দেওয়া হয়, যদি 10 টাকাই তাকে দেওয়া হয় সে কেবলমাত্র জিনিসটা কিনে বাড়ি ফিরে আসতে পারবে, জিনিসটা কিনে বাড়ি ফিরে আসতে। কিন্তু যদি তাকে 12 টাকা দেওয়া হয় তাহলে সে কি করবে না 10 টাকা দিয়ে জিনিসটা কিনলো কিন্তু 2 টাকা দিয়ে আলাদা একটা জিনিস কিনতে পারে বা 2 টাকা রেখে দিতে পারে। ঠিক সেই রকম একটা ঘটনা এখানে ঘটছে। যেমন ধরো ধরে নাও এইচ নিউ নট পরিমাণ এনার্জি আলো এসে পড়ছিল, অর্থাৎ তোমাকে দেওয়া হচ্ছিল এই ইলেকট্রনটাকে দেওয়া হচ্ছিল এইচ নিউ নট পরিমাণ এনার্জি। এই এইচ নিউ নট পরিমাণ এনার্জি যদি খরচ হয়ে যায় ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে, যেমনটা দোকান থেকে জিনিসটা কিনতে যদি পুরোটাই খরচ হয়ে যায়, তাহলে ইলেকট্রনটা যখন বাইরে বেরোবে তার কাছে কিছুই এনার্জি থাকবে না। যেমন এইখান থেকে যখন দোকান থেকে বাইরে বেরোচ্ছিল তার কাছে কোনো এক্সট্রা টাকা বা লজেন্স কেনার মতন পয়সা কি ছিল বা লজেন্স কি ছিল, ছিল না। তার মানে ইলেকট্রনটাও সেক্ষেত্রে ঠিক সিমিলার ওয়েতে তার কাছে নিজের কাছে অন্য কোনো পরিমাণ এনার্জি থাকবে না, যতটা এনার্জি সে পেয়েছিল পুরোটাই তার খরচ হয়ে গেছে ওই ধাতব পৃষ্ঠের বাইরে আসতে। কিন্তু ধরে নাও এই এইচ নিউ নট যে পরিমাণ এনার্জি এসে পড়েছিল তার থেকে কম পরিমাণ এনার্জি যদি এই ধাতব পৃষ্ঠে থেকে বাইরে আসতে খরচ হতো,
তাহলে কি হতো, তার কাছে কিছু পরিমাণ এনার্জি থাকতো, যেমন এখানে 2 টাকা ছিল বা লজেন্স ছিল বা লজেন্স কিনতে পেরেছিল, ঠিক সিমিলার এখানেও সেম ঘটনা। যদি যদি এই এইচ নিউ নট পরিমাণ এনার্জিটা পুরোটাই না খরচ হয়ে যায় ধাতব পৃষ্ঠ থেকে বাইরে আসতে, তাহলে কি হবে না ইলেকট্রনটা কিছু পরিমাণ এনার্জি নিজের কাছে রাখতে পারবে, যেই এনার্জি দিয়ে সে বাইরে ছুটতে বেরিয়ে যেতে পারবে। যদি সমস্তটা খরচ হয়ে যায় তাহলে বাইরে বেরিয়ে কেবলমাত্র থেকে যাবে। ধরে নিলাম আমরা এখানে বাইরে বেরিয়ে ছুটছে কি এক জায়গায় না ছুটে থেকে গেছে, কারণ এনার্জি না থাকলে ছুটতে পারবে না, আমরা সেটা নিয়ে কনসার্ন নয় বা সেটা নিয়ে আমরা ভাবতে চাই না এখন। আমরা কেবলমাত্র এইটুকু ভাবছি যে ইলেকট্রনটা বাইরে বেরিয়েছে, এইটুকুই ভাবছি। কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে, সেই কথাটুকু তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে হয় ইলেকট্রনটা বাইরে বেরিয়ে কেবলমাত্র স্থির হয়ে থাকতে পারে অথবা ছুটতে বেরিয়ে যেতে পারে। কখন স্থির হয়ে থাকবে, যদি তার কাছে আর এনার্জি না থাকে, যেমন সেখানে কেবলমাত্র 10 টাকা দেওয়া হয়েছিল, জিনিস কিনে বাড়ি ফিরে এসেছিল, কেবলমাত্র জিনিসটাই তার কাছে ছিল, কোনো লজেন্স বা অন্য কোনো টাকা তার কাছে ছিল না। কিন্তু যদি বেশি পরিমাণ থাকতো তাহলে কিন্তু তার কাছে কিছু টাকা থাকতো এবং লজেন্স থাকতো, ছুটতে ছুটতে বাড়ি আসতো। ঠিক সেই রকম ঘটনা এখানে, আশা করি বুঝতে পারলে। এই ঘটনাটা নিয়ে ডিটেইলড ওয়েতে পরবর্তী সময়ে ডিসকাশন হবে। এই কনসেপ্টটার উপরে অনেক ডিসকাশন রয়েছে, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এইখান থেকেই আমরা জেনারেট করব পরবর্তী সময়ে। বাট এখন এইটুকু জানো যে ইলেকট্রনটা বাইরে বেরোবে। ওকে, এবার দেখো যেই ইলেকট্রনটা বাইরে বেরোলো, তাহলে এই ইলেকট্রনটা বাইরে বেরোতে কি পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজনীয়তা ছিল, এইচ নিউ নট পরিমাণ। তাই কার্য অপেক্ষকের সংজ্ঞায় আমি বলেছিলাম একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে, তাহলে ন্যূনতম শক্তিটা কত ছিল, এইচ নিউ। এর থেকে কম শক্তিতে হচ্ছে না, এর থেকে বেশি শক্তিতেও হবে, কিন্তু এটাই ন্যূনতম, অর্থাৎ সব থেকে কম এইচ নিউ নট পরিমাণ এনার্জি যদি ধাতু পৃষ্ঠে ফেলানো হয় তাহলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসবে। ওকে, এই যে ঘটনাটা বা এই যে এনার্জিটা, এই যে এনার্জিটা যে ন্যূনতম শক্তি অর্জন করলে, তাহলে ন্যূনতম শক্তিটা কত, এইচ নিউ নট। এই পরিমাণ শক্তি, এই শক্তিটাকে আমি ই দিয়ে ডিনোট করেছিলাম, এটাকে তার জন্য কার্য অপেক্ষক যেহেতু এই শক্তিটাকে বোঝায়। আবারও বলছি, একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতু পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারে তাকে, অর্থাৎ ওই ন্যূনতম পরিমাণ শক্তিটাকেই আমরা কি বলি, কার্য অপেক্ষক বলে থাকি। ওকে, এবার এইটাকে আমরা ই দিয়ে ডিনোট করছিলাম, যেহেতু এটাকেই কার্য অপেক্ষক বলে বলা হয় এবং ওয়ার্ক ফাংশন বলে বলা হয়, যেহেতু ডাব্লিউ রিলেটেড, কারণ ওয়ার্ক ফাংশন, ক্যাপিটাল ওয়ার্ড ওয়ার্ক, ডাব্লিউ। সাধারণত আমরা যে কোনো টার্মকে রিপ্রেজেন্ট করার সময় তার ইংরেজি যে এক্সপ্লেনেশন হয় বা ইংরেজি যে নামকরণ হয় তার ফার্স্ট ওয়ার্ডটাকে নিয়ে থাকি। সিমিলারলি এখানেও যদি আমরা নিই তাহলে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক হিসাবে আমরা কি বলবো, ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, বা কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক, অপেক্ষক, এইটাকে আমরা কি বলবো না, এইটা সমান ডাব্লিউ নট। এই জিরো, ডাব্লিউ নটও বলা হয়, এই জিরোটাকে আমরা সাধারণত হায়ার ফিজিক্সে ডাব্লিউ জিরো না বলে আমরা বলি সাধারণত হায়ার অর্ডার ফিজিক্সে, বা উপরে যখন তোমরা পড়বে বা হায়ার স্টাডিজে যাবে তখন যাবে এটাকে আমরা ডাব্লিউ জিরো বলে থাকি না, তখন আমরা ডাব্লিউ নট এইরকম বলে থাকি। তোমরা ডাব্লিউ নট বা ডাব্লিউ জিরো যে কোনো বলতে পারো, কোনো অসুবিধা নেই। এইটাকে আমরা ডাব্লিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করলাম এবং এই ডাব্লিউ জিরোটাকে আমরা কি হিসাবে লিখতে পারি না, এই ডাব্লিউ জিরোটা আর কিছুই নয় এইচ নিউ জিরো বা নিউ নটের সমান। অর্থাৎ আমরা ওয়ার্ক ফাংশন সমান কি পেলাম, ডাব্লিউ নট সমান এইচ নিউ নট, এইটা পেলাম। যদি এটা এখানে এই নিউ নটটা কি, এই নিউ নটটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি, এই নিউ নটটাকে আমরা সাধারণত বলে থাকি, কারণ এই নিউ নট দেওয়ার ফলেই যেহেতু ইলেকট্রন নিঃসরণ শুরু হয়েছিল, তাই এটাকে আমরা সাধারণত সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক বা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশোল্ড কথার অর্থ কি, সূচনা, থ্রেশোল্ড, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বলে থাকি। আমি কেন ইংরেজি টার্মগুলো বলছি তার কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংরেজি টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট।
তাই বলছি ফ্রিকোয়েন্সি থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। সূচনা কম্পাঙ্ক বা থ্রেশোল্ড থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বলে বলা হয়। এবার এটা তো কম্পাঙ্ক দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, কিন্তু যদি আমরা ওয়েভলেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখব? এইচ নিউ নট কে আমরা কি লিখতে পারি? নিউ সমান সি বাই ল্যামডা, অর্থাৎ আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। যেহেতু এখানে নিচে নট দিয়েছিলাম অর্থাৎ সাফিক্সে জিরো লিখেছিলাম, তাই এখানেও জিরো লিখছি। এইখানে এই এইচ সি বাই ল্যামডা নট বা ল্যামডা জিরো, এই ল্যামডা জিরোকে আমরা কি বলে থাকি? এখানের এই কেবলমাত্র ল্যামডা জিরোটাকে আমরা কি বলে থাকি? যেহেতু এটা সূচনা কম্পাঙ্ক ছিল তাহলে এটা কি হয়ে যাবে? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশোল্ড ওয়েভলেন্থ। এটাকে আমরা কি বলতে পারি? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশোল্ড, থ্রেশোল্ড ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ, থ্রেশোল্ড ওয়েভলেন্থ। আশা করি বোঝা গেল। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশোল্ড ওয়েভলেন্থ। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশোল্ড ওয়েভলেন্থ। আশা করি এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে এই কার্য অপেক্ষককে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেখানে আমরা কি পাবো? না ডাব্লিউ নট হুইচ ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। আমি এটার একটু যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আরেকবার লিখি তাহলে আমরা কি পাবো? ডাব্লিউ নট সমান এইচ নিউ নট সমান এইচ সি বাই থিটা। এবার দেখো এই যে কার্য অপেক্ষক অর্থাৎ ডাব্লিউ নটটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। কেন বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়? কারণ বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই যে ইলেকট্রন যেটা ছিল এই ইলেকট্রনটাকে বিভিন্ন রকম ভাবে তার অ্যাটমের নিউক্লিয়াসটাকে, অর্থাৎ আমি কি বলতে চাইছি দেখো বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই কার্য অপেক্ষকের মান বিভিন্ন হয়। কেন হয়? তার কারণটা হচ্ছে এটাই যে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো থাকে এই ধাতব পাতের মধ্যে যেমন ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে ওই ধাতুর বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াস বিভিন্ন রকম ভাবে আকৃষ্ট করে রাখে। যেমন ধরো এই কথাটার মানেটা কি আমি সেটা যদি একটু ডিটেলড ওয়েতে বোঝাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরে নাও আমরা একটা ধাতব পাত নিচ্ছি, যেই ধাতব পাতটা হচ্ছে সোডিয়ামের ধাতব পাত। এবার দেখো সোডিয়ামের ধাতব পাত অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। যদি এটার আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাবো? 1s2 1s2 2s2 2p6 1s 2s 2p 3s। এটা তোমরা কেমিস্ট্রিতে জানো, কেবলমাত্র বোঝানোর জন্যই আমি ফিজিক্সে এই জিনিসটুকুকে ইন্ট্রোডিউস করছি, আর কিছুই নয়। এটা হচ্ছে এটাই, ধরে নাও যদি আমরা সোডিয়ামের কোনো ধাতব পাত নিতাম তাহলে সোডিয়ামের ধাতব পাতের ক্ষেত্রে কি ঘটতো? সোডিয়ামের ধাতব পাত ধরে নাও এইখানে আমি একটা ছবি আঁকছি, ছোট্ট করে আঁকছি এইখানটাতে। এইটা হচ্ছে আমাদের সোডিয়ামের ধাতব পাত, এটা হচ্ছে সোডিয়ামের ধাতব পাত, সোডিয়াম পাত। এবং এর উপরেই পুরো ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্টটা হবে। অর্থাৎ এর মধ্যে বিভিন্ন সোডিয়ামের কি রয়েছে? অ্যাটম রয়েছে, বিভিন্ন সোডিয়ামের অ্যাটম রয়েছে পুরোটাই, কারণ সোডিয়ামের পাত যেহেতু সোডিয়ামের অ্যাটম দিয়েই পুরোটা পূরণ থাকবে পুরো ধাতব পাতটা। এবার দেখো একটা সোডিয়াম অ্যাটমকে যদি আমরা একটু লক্ষ্য করি, একটা সোডিয়াম অ্যাটম ধরে নাও এর মধ্যেকার এই সোডিয়াম অ্যাটমটাকে লক্ষ্য করছি, তাহলে এই সোডিয়াম অ্যাটমটার মধ্যে এই ইলেকট্রন বিন্যাসটা রয়েছে, ওই সোডিয়াম অ্যাটমের ইলেকট্রনের যে বিন্যাসটা, অর্থাৎ এই যে সোডিয়াম অ্যাটম যেটাকে আমরা লাল কালি দিয়ে এখানে দেখিয়েছি, এই সোডিয়াম অ্যাটমটার যে বহিস্থ কক্ষে যে ইলেকট্রন গুলো ঘুরছে তার যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখতে পাবো 1s2 2s2 2p6 3s1 1s 2s 2p 3s কুনস রুল অনুসারে পরপর যায়, কেন যায় তোমরা সমস্ত কিছুই জানো। তাহলে এই রকম পাবো, অর্থাৎ ওই সোডিয়ামের নিউক্লিয়াসটাকে যদি আমরা একটু আঁকি, এইটা ধরো ওই সোডিয়াম অ্যাটমের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এর বহিস্থ কক্ষে ইলেকট্রন গুলো রয়েছে।
কিরকম ভাবে রয়েছে, 1s সাবসেলে একটা রয়েছে, 2s সাবসেলে রয়েছে, 2p সাবসেলে 6টা রয়েছে, 1s সাবসেলে 2টো রয়েছে, 2s সাবসেলে 2টো রয়েছে, 2p সাবসেলে 6টা রয়েছে, 3s সাবসেলে একটা রয়েছে। সাবসেল কথার অর্থ উপকক্ষ, জানো। এবার দেখো যদি আমরা ইলেকট্রনগুলোকে দেখাই এবং 2n স্কোয়ার রুলের সাহায্যেই যদি আমরা দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম কক্ষে কটা রয়েছে, প্রথম কক্ষে 2টো রয়েছে। ওকে, 2s, এই যে 1s 2 এবং 2n স্কোয়ার রুলের সাহায্যে দেখালে আমরা এরকম ভাবেই দেখাতে পারি। এবার দেখো দ্বিতীয় যে কক্ষটা রয়েছে, সেই দ্বিতীয় কক্ষে কটা রয়েছে, দ্বিতীয় কক্ষে রয়েছে 2s 2p, 2s 2p6, অর্থাৎ 2s 2p নিয়েই তো দ্বিতীয় কক্ষটা তৈরি হয় এবং দ্বিতীয় কক্ষের মধ্যে 2s এবং 2p দুটো উপকক্ষ থাকে এবং তার মধ্যে টোটাল 8টা ইলেকট্রন রয়েছে, একটা, দুটো, এইরকম ভাবে 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এইরকম ভাবে 8টা ইলেকট্রন। এবং বহিস্থ যে কক্ষটা রয়েছে সেটাকে আমি পুরোপুরি এখানে আঁকতে পারছি না, কেবলমাত্র এইটুকুটা দেখাচ্ছি। এইটাই কেবলমাত্র 3s, যেটা হচ্ছে তোমাদের 3s সাবসেল, অর্থাৎ 2n স্কোয়ার রুলের সাহায্যে যদি আমরা দেখি n এর ভ্যালু এখানে 3, তাহলে এটাতে কটা ইলেকট্রন রয়েছে, কেবলমাত্র এই লালটা দিয়ে যেটা দেখাচ্ছি একটা ইলেকট্রন রয়েছে। এবার দেখো যদি এই সোডিয়াম অ্যাটমটা একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে, নিয়নের স্ট্রাকচার পেয়ে যাবে, অর্থাৎ যার পারমাণবিক ক্রমাঙ্ক 10, এইটা স্ট্রাকচার পেয়ে যাবে, অর্থাৎ যেটা মোস্ট স্টেবল। অর্থাৎ এই সোডিয়ামের নিউক্লিয়াসটা এই বহিস্থ কক্ষে থাকা একটা ইলেকট্রনকে অতটা দৃঢ়ভাবে আকর্ষণ করে রাখে না, যার জন্য কি হয়, এই ইলেকট্রনটা খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এই ইলেকট্রনটা খুব সহজে বাইরে যাওয়ার জন্য বাইরে থেকে যে পরিমাণ আলোর এনার্জিটা এসে পড়া উচিত সেটা খুবই কম এনার্জি হলেই চলবে। কিন্তু ধরো এমন কোনো একটা রয়েছে, ধরে নাও ফ্লুরিনের কোনো একটা পাত রয়েছে বা অন্য কোনো অ্যাটমের কোনো একটা পাত রয়েছে, ফ্লুরিনের পাত কথাটা ঠিক নয়, অন্য কোনো একটা অ্যাটমের, যার ক্ষেত্রে এই বহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনটা কি হবে না, অতটা পরিমাণ নিউক্লিয়াস থেকে কম ভাবে আবদ্ধ নয়। অর্থাৎ আমি কি বলতে চাইছি, সোডিয়ামের ক্ষেত্রে বহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনটা খুব আলগাভাবে বাঁধা রয়েছে, অর্থাৎ খুব কম আকর্ষণ রয়েছে, যার ফলে সোডিয়ামের ক্ষেত্রে খুব কম পরিমাণ বাইরে থেকে এনার্জি দিলে ওই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যেতে পারে। কম পরিমাণ এনার্জি দেওয়া মানে কি, কার্য অপেক্ষকের মান কম। কিন্তু অন্য কোনো অ্যাটম থাকতে পারে যেই অ্যাটমের ক্ষেত্রে বহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনটা অতটা আলগাভাবে আবদ্ধ থাকে না নিউক্লিয়াসের সাথে, খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, বেশি পরিমাণ এনার্জি যাবে। অর্থাৎ বেশি পরিমাণ এনার্জি বাইরে থেকে যদি দেওয়া হয় আলোক রশ্মির সাহায্যে, একবর্ণী আলোক রশ্মির সাহায্যে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্য অপেক্ষকের মানটা বেশি হয়ে যাবে। তাই আমি বলেছিলাম বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষকের মান কি হয়ে থাকে, বিভিন্ন হয়ে থাকে। ওকে, তাই কার্য অপেক্ষকের শুধুমাত্র কার উপর নির্ভর করে, কার্য অপেক্ষক কেবল এবং কেবলমাত্র ধাতব পাতের প্রকৃতির উপর নির্ভর করে। আমি এই জিনিসগুলোকে মুছে দিচ্ছি, এই জিনিসগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, এটাকে আমি মুছে দিলাম, দিয়ে কেবলমাত্র দুটো কথা লিখছি। এই কার্য অপেক্ষকটা তাহলে কার উপর নির্ভর করে, এই কার্য অপেক্ষকটা কেবল এবং কেবলমাত্র ধাতব পাতের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ ধাতব পাতটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ধাতব পাতের ক্ষেত্রে ওই মেটেরিয়ালের মধ্যেকার যে সমস্ত অ্যাটম রয়েছে, ওই অ্যাটমের ইলেকট্রন বিন্যাসটা কিরকম এবং বহিস্থ কক্ষের ইলেকট্রনটা কিভাবে আবদ্ধ রয়েছে নিউক্লিয়াসের সাথে, সেই জিনিসটার উপরই কেবলমাত্র নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি কার্য অপেক্ষক কার উপর নির্ভর করে, কার্য অপেক্ষক আমি এখানে কেবলমাত্র লিখে দিচ্ছি ব্র্যাকেটে, ধাতব পাতের ধাতব পাতের ধাতব পাতের পাতের প্রকৃতির উপর নির্ভর করে, ধাতব পাতের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ নেচার অফ দ্য মেটাল প্লেট এটার উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির উপর উপর নির্ভর করে, নির্ভর আর কোনো বিষয়ের উপরই কার্য অপেক্ষক নির্ভর করে না। কারণ কার্য অপেক্ষক বোঝাতে গিয়ে আমি ডিটেলড ওয়েতে বুঝিয়েছি, যেই কথাটা তোমাদের বলেছিলাম ওই ইলেকট্রন বিন্যাস দিয়ে, এই জিনিসটা কোথাও কিন্তু এক্সপ্লেন করা নেই। তোমাদের অন্তত যে সমস্ত টেক্সট বুকগুলো রয়েছে এইরকম ভাবে এক্সপ্লেন নেই, সেখানে কেবলমাত্র এইটুকু বলা রয়েছে এক দুটো টেক্সট বইতে
যে লুজলি বাউন্ড ইলেকট্রন বা লুজলি বাউন্ড ইলেকট্রন এবং টাইটলি বাউন্ড ইলেকট্রন বা টাইটলি বাউন্ড ইলেকট্রন গুলো কিভাবে থাকে সেইগুলো নিয়ে ডিসকাশন রয়েছে, অর্থাৎ কোনটা দৃঢ়ভাবে আবদ্ধ কোনটা হালকাভাবে আবদ্ধ তার উপরেই নির্ভর করে, সেহেতু কার্য অপেক্ষক ধাতব পাতের প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু কেন লুজলি বাউন্ড কেন টাইটলি বাউন্ড সেটা কিন্তু এই ইলেকট্রন বিন্যাস দিয়ে খুব ভালোভাবে বোঝানো যায়, যেটা তোমাদেরকে আমি বুঝিয়েছি। ওকে ওকে তো আশা করি অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি। আজকে সেশনে এতটাই থাকুক। নেক্সট সেশনে আমরা ওই আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাপারেটাসটা বা কিভাবে আমরা প্রসেসিং করব বা কি ঘটনা ঘটাবো যাতে করে ইলেকট্রনের ফ্লোটা একদিকে থাকে সেটা কিন্তু আমরা ডিসকাশন করব। ওকে আমি যেই কথাগুলো কিন্তু এই স্ক্রিনে লিখছি, এই কথাগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখতে পাবে এই জিনিসগুলোর উপর বেস করেই কিন্তু যে কোনো কোশ্চেন আসুক সেগুলো ফ্রেম করা যায় এবং ফ্রেম করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা কি কি ডিসকাশন করলাম, আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বা ফটো ইলেকট্রিক এমিশনের ঘটনাটা কি, সেখানে ইলেকট্রনের প্রবাহ কিভাবে ঘটানো হতে পারে, তার রিলেটেড আমরা কিভাবে কারেন্ট ফ্লো পাই সেই রিলেটেড কথাগুলো একটু জেনেছি, যদিও তার ডিটেলড এক্সপ্লেনেশন আমরা নেক্সট ক্লাসে জানবো, তা নিয়ে তোমাদের চিন্তা করার প্রয়োজনীয়তা নেই, তা আমি করেই দেব। এবং তারপরে আমরা জানলাম কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন জিনিসটা কি এবং ওয়ার্ক ফাংশনে কি কি ঘটনা ঘটে। সেখান থেকে আমরা এইটুকু জানলাম যে ওয়ার্ক ফাংশন যেটাকে আমরা ডাব্লিউ নট বা ডাব্লিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি সেইটা সমান এইচ নিউ নট বা এইচ সি বাই ল্যামডা নট, সেইটা কি ঘটনাটা হয়ে থাকে এবং সেক্ষেত্রে নিউ নটটাকে আমরা কি বলি, সূচনা কম্পাঙ্ক বা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, ল্যামডা নটটাকে আমরা কি বলি, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশোল্ড ওয়েভলেন্থ। এবং এই কার্য অপেক্ষকটা কেনই বা ধাতব পাতের প্রকৃতির ওপর নির্ভর করে তার জন্য আমি এইখানে কিন্তু দেখিয়েছিলাম সোডিয়াম পাতের এক্সাম্পলটা, এবং সোডিয়াম পাতের এক্সাম্পলের মধ্যে আমরা এটা বুঝিয়েছিলাম যে সোডিয়াম পাতের মধ্যেকার কোনো একটা সোডিয়াম অ্যাটম যদি আমরা নিই, সেই অ্যাটমের ইলেকট্রন বিন্যাস যদি দেখি সেখান থেকে আমরা দেখতে পাবো বহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনটা খুব লুজলি বাউন্ড থাকে, অর্থাৎ ওই সোডিয়াম অ্যাটমের নিউক্লিয়াসটা ওই বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে অত দৃঢ়ভাবে আবদ্ধ রাখে না, যেহেতু ওই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারলেই সে বাঁচে, কারণ তখন সে নিয়নের স্ট্রাকচার পেয়ে যাবে, অর্থাৎ স্টেবল স্ট্রাকচার পেয়ে যাবে। সেহেতু ওইটা ছেড়ে দিতে পারলেই সে যেন বাঁচে, তার জন্য কম পরিমাণ বল দিয়ে বা কম পরিমাণ আকর্ষণে বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস টেনে রাখে, যার জন্য খুব কম পরিমাণ এনার্জি আলোকরশ্মি যদি আমরা বাইরে থেকে দিই খুব সহজেই বহিস্থ কক্ষের ওই 3s উপকক্ষ বা 3s সাবসেলের ইলেকট্রনটাকে আমরা বের করাতে পারি। ঠিক এই কনসেপ্টের উপর ভিত্তি করেই বলা হয়েছিল যে কার্য অপেক্ষক ধাতব পাতের প্রকৃতির উপর নির্ভর করে, আর অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না। আরেকটু কথা বলে রাখি যে কার্য অপেক্ষক সাধারণত ইলেকট্রন ভোল্ট, যেটা নিয়ে আমরা আগেই ডিসকাশন করেছি, ইলেকট্রন ভোল্ট এককে কার্য অপেক্ষককে মাপা হয়। ইলেকট্রন ভোল্ট এককে এককে কার্য অপেক্ষককে মাপা হয়। ইলেকট্রন ভোল্ট এককে মাপা হয় কাকে, বা পরিমাপ করা হয় কার্য অপেক্ষককে। এই কথাটুকু আমি বলতে ছেড়ে গেছিলাম, সেটা আমি এখন বলে নিলাম। ইলেকট্রন ভোল্ট এককে কি হয় না কার্য অপেক্ষককে পরিমাপ করা হয়। ওকে ওকে এটুকুই ছিল। এবং আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, সোডিয়াম পটাশিয়াম যে সমস্ত ক্ষার ধাতুগুলো রয়েছে, কারণ সবার ক্ষেত্রেই বহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন রয়েছে, ওটা ছেড়ে দিতে পারলেই যেন সোডিয়াম পটাশিয়াম বেঁচে যায়, কারণ নিয়নের স্ট্রাকচার পেয়ে যাবে। এই সমস্ত যে সমস্ত ক্ষার ধাতুগুলো রয়েছে বা অ্যালকালি মেটালগুলো রয়েছে, এর কার্য অপেক্ষকের মান খুবই কম হয় অন্য যে কোনো ধাতুর থেকে। তাই সোডিয়াম পটাশিয়াম এই সমস্ত যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো রয়েছে, এই ম্যাটেরিয়াল গুলোকে আজকাল আলোক তড়িৎ নিঃসরণের জন্য খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয়। এদের প্রলেপও দেওয়া হয় বিভিন্ন অন্য ধাতুর ওপরে, এদের প্রলেপ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কি হবে না ফটো ইলেকট্রন বেরোতে থাকবে। ওকে আজকে সেশনে আমরা এতটাই ডিসকাশন করছি, পরবর্তী ক্লাসে আমরা কিন্তু পরবর্তী যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো তো ডিসকাশন করবই, তার সাথে সাথে ওই আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে কিভাবে আমরা ইলেকট্রনের ফ্লোটাকে এক ডাইরেকশনে রাখতে পারি, যার ফলে আমরা কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ পাবো। অর্থাৎ এই যে জিনিসটা আমি বলেছিলাম, এই ওপরের যে জিনিসটা, এইটা নিয়ে কিন্তু একটু ডিসকাশন করে নেব ভালো করে একটা ছবি দিয়ে, যে ছবিটা আমি এঁকেও ছিলাম আজকে, কিন্তু বলার আর সময় হলো না, তাই আমরা নেক্সট ক্লাসে কিন্তু এটা বলে নেব। ওকে
কোনো চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। ধীরে ধীরে সমস্ত কিছুই এগিয়ে যেতে থাকবে। ঠিক আছে। তো দ্যাটস ইট ফর টুডে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর লার্নিং উইথ এবিআই। হ্যাপি লার্নিং উইথ এবিআই অ্যান্ড বিলিভ ইন ইয়োর। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। দ্যাটস ইট ফর টুডে। বাই বাই এভরিওয়ান। টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং উইথ